হঠাৎ কি মনে পড়ে যাওয়াতে ও বলল, ও হ্যাঁ, মনে পড়ে গেল পাখির কথায়। আচ্ছা বলুন তো, এই লাইন দুটি কার লেখা? বলেই সুর করে টেনে টেনে আবৃত্তি করল। সুখ নেই কো মনে, নাক ছাবিটি হারিয়ে গেছে হলুদ বনে বনে। কিছুক্ষণ অপেক্ষা করে বলল, কি জানেন না তো? বললাম, পংক্তি দুটি দারুণ, তবে কার লেখা জানি না। অনেকক্ষণ ও চুপ করে রইল, তারপর বলল, আপনি কিছুই জানেন না, আপনি নিজেকে জানেন? বললাম, নাই বা জানলাম, তুমি তো জানো। ও বলল, জানি, মুখে বলি না বলে আপনি কি ভাবেন জানি না? আমি সব জানি। এমন অনেক কথা আছে যা না বলেই অনেক স্পষ্ট করে বলা যায়। আপনি হয়তো বিশ্বাস করেন না, কিন্তু আমি করি। নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই। আমি রাকা, আর আপনারা শুনছেন ইউটিউব চ্যানেল কথা ও কাহিনী বাই রাকা। বন্ধুরা, আজকে আমি আবারও চলে এসেছি আমার গল্পের সম্ভার নিয়ে। আমরা পাঠ করছিলাম শ্রদ্ধেয় সাহিত্যিক বুদ্ধদেব গুহর জনপ্রিয় উপন্যাস হলুদ বসন্ত। গত কয়েকদিনে আমরা আপনাদের উপন্যাসটির প্রথম 3টি পর্ব পাঠ করে শুনিয়েছি। যারা এখনো শোনেননি তারা অবশ্যই একবার আমাদের চ্যানেল থেকে শুনে নেবেন কিন্তু। আর যারা আজকে আমাদের চ্যানেলে প্রথমবারের জন্য এসেছেন তাদের উদ্দেশ্যে বলি, আমাদের গল্প পাঠ যদি আপনাদের একটুও ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের চ্যানেলে আপনি শুনতে পারবেন এমন কিছু ভালো লাগা গল্প যাকে অবলম্বন করে চলা যায় বহু দূর পথ। আসুন এবার তাহলে গল্পে ফেরা যাক। শুরু হচ্ছে শ্রদ্ধেয় সাহিত্যিক বুদ্ধদেব গুহর হলুদ বসন্ত অন্তিম পর্ব। সবাই স্বপ্ন দেখে কিনা জানি না, তবে অনেকে দেখে, আমিও দেখি। আমার ধারণা সবাই স্বপ্ন দেখতে শেখেনি। স্বপ্ন মানে খুব যে বিরাট একটা কিছু তা নয়। অল্প একটু জমি, এই কাঠা 10 হলেই চলে। তাতে একটি ছোট বাংলো প্যাটার্নের একতলা বাড়ি, ইটালিয়ান ধাঁচের পোর্টিকোওয়ালা। ঘর থাকবে মোটে 3টি, চারপাশে কাঁচ থাকবে, শুধু কাঁচ। প্রচুর জালনা দিয়ে একটি স্টাডি, চতুর্দিকে বই বই বই, রাশিকৃত বই। এক কোণায় ছোট একটা কর্নার টেবিল, তাতে একটি সাদা টেবিল ল্যাম্প থাকবে, সেখানে বসে আমি লিখব। ফার্নিচার বেশি থাকবে না, পাতলা একরঙা পার্সিয়ান কার্পেট থাকবে মেঝেতে, একেবারে সাদা ধবধবে টাইলের মেঝে হবে। প্রতি ঘরে ঘরে রোজ ফুল বদলানো হবে। চারিদিকে চওড়া ঘোরানো বারান্দা থাকবে, থোকা থোকা বুগেনভেলিয়া লতায় চারিদিক ভরা থাকবে। গেটের দুপাশে 2টি গাছ থাকবে, কৃষ্ণচূড়া নয়, রাধাচূড়া। কৃষ্ণচূড়া বিরাট বড় গাছ, ওই ছোট্ট বাড়িতে বিরাট কিছু মানাবে না। বারান্দায় রেলিং থাকবে, সাদা রট আয়রনের। বাথরুমটা বেশ বড় হবে, যাতে নয়না গান গেয়ে গেয়ে ঘুরে ঘুরে শাওয়ারের নিচে চান করতে পারে। বসন্তকালে লনের চেরি গাছের নিচে বেতের চেয়ারে বসে চা খাবো আমরা, আমি আর নয়না। কোনো ভিজে সোদা সোদা গন্ধ দিনে চাঁপা ফুলের গন্ধবাহী হাওয়ার সঙ্গে যখন ইলশেগুড়ি বৃষ্টি পড়বে, তখন সেই স্টাডিতে বসে বইয়ের পাতা উল্টাতে উল্টাতে কি কিছু লিখতে লিখতে আমি কফি খাবো। আর নয়না একটা কালো মডার্ন ফ্রেমের চশমা নাকে দিয়ে বেশ ভারিক্কি গলায় যেন শাসন করছে এমনভাবে আমাকে বলবে, অত কফি খেও না, লিভারটার কি 12টা বাজাবে? কিংবা কোনো গ্রীষ্ম সন্ধ্যায় অফিস থেকে ফিরে চেরি গাছের তলায় পায়জামা পাঞ্জাবি পরে বসবো। আমার নয়না স্নান করে চূড়ো করে চুল বেঁধে সুগন্ধি স্নিগ্ধ ঠান্ডা শরীর নিয়ে আমার পাশে এসে বসবে। সুন্দর ট্রেতে করে আমাদের চাকর, আমাদের একমাত্র চাকর, একটু কম বয়সী, মানে 15-16 হলেই ভালো হয়, খুব চটপটে হবে। সে চা নিয়ে আসবে। ট্রেতে একটি ছোট ফুলদানি থাকবে, স্যান্ডউইচের প্লেট, পাইপের টোবাকো, অ্যাস্ট্রে, সব কিছু। শেষ সূর্যের ম্লান আলো এসে নয়নার গ্রীবা ছোবে,
নয়নাকে ভীষণ সুন্দর দেখাবে। মেয়েদের সুন্দর না দেখালে আমার খারাপ লাগে, অসহ্য লাগে। নয়না একটু হাসবে, আমি বলবো, তোমাকে দারুণ লাগছে তো। বুদ্ধিদীপ্ত চোখ দুটি তুলে নয়না তখন সম্পূর্ণভাবে হাসবে। আমি ওর দিকে অপলক চেয়ে থাকব। দুজনে দুজনের চোখের দিকে চেয়ে চুপ করে বসে থাকব। ঝিরঝিরে হাওয়ায় রাধাচূড়ার ফিনফিনে পাতারা লনের ঘাসে নরম নিভৃত নিরুপ্রদবতার বাহন হয়ে ছড়িয়ে পড়বে। স্বপ্ন ভেঙে গেল। ফোনটা বেজে উঠল। অফিসে বসে স্বপ্ন দেখাটা খুব খারাপ, সব বুঝি, তবু অবাধ্য মনটা যে বোঝে না। ছোট ছেলের মতো স্বপ্ন দেখে, কল্পনার লাল নীল ললিপপ চুষে চুষে খায়। হ্যালো হ্যালো, রিজু বোসের সঙ্গে কথা বলতে পারি? জড়ানো জড়ানো গলায় কে যেন বলল। বললাম, কথা বলছি। আমি জ্যোতি। কি ব্যাপার, এত উত্তেজনা কিসের? উত্তেজিত হয়ে আছে তাই। অপারেশন চাইনিজ সাকসেসফুল। মানে? 6 দিন চাইনিজ খাওয়া অর্জন করলাম। এই আধ ঘন্টা আগে লাভ ইন দ্য আফটারনুনের সঙ্গে সেন্ট্রাল এভিনিউতে আমার জিপ নিয়ে মুখোমুখি লড়ে গেলাম। জিপ নিয়ে বনেটের উপর দিয়ে হামাগুড়ি দিয়ে উইন্ডস্ক্রিন ভেঙে একেবারে সামনের সিটের নরম চামড়ার কুশানে। উদ্বিগ্ন গলায় বললাম, ড্রাইভারের কি হলো? কি আবার হবে, হাসপাতালে নিয়ে গেছে। বেশি কি আর হবে, পড়ে যাবে, তার চেয়ে তো আর বেশি কিছু নয়। তবে ও জাগুয়ার গাড়ি বিধুমুখীর এ জন্মে আর চড়তে হবে না। জ্যোতিটা একটা পাজি, এমন ভাবে বলছে যেন সত্যি সত্যি ড্রাইভারের জন্য ওর কোনো ভাবনাই নেই। তবু খুশি হলাম। বললাম, কেবল চাইনিজ নয়, তোমায় আর যা কিছু খেতে চাও খাওয়াবো। তা তোমার কিছু হয়নি তো? বিশেষ কিছু নয়, পিছনের পাটির দুখানা দাঁত ভেঙে গেছে, তা ভালোই হয়েছে। ও দুটো দাঁতে পোকা লেগে বড় জ্বালাতন করতো, বুঝলে। তাছাড়া মাথা একটু কেটে গেছে, এই 3টে মতো স্টিচ করেছে। এটা আমার জন্য ভেবো না, ফাইন আছি। যাক, তাও বাঁচোয়া, অল্পের উপর দিয়ে গেছে। তা কাল রাতেই চলো, বাইরে খাওয়া যাক। জ্যোতি বলল, কাল যেতে পারবো না, আমি তো অ্যারেস্টেড, জামিনে খালাস পেয়েছি। এসব ঝামেলা পুষিয়ে নি, তারপর দিল খুশ করা যাবে। বললাম, শোনো, এসব খরচা খরচের একটা হিসাব টিসাব রেখো। আর রঞ্জন কি বলছে? সে তো ন্যাকামি করছে এখন, বলছে কি দরকার ছিল এত বাড়াবাড়ি করার, ড্রাইভারটা যদি মরে যেত। আচ্ছা তুমিই বলো, একটা 1.5 লাখ টাকার গাড়ি ধসাতে একটা লোক মরবে, তাতে এত ন্যাকা কান্নার কি আছে? আমি যে প্রাণে বেঁচে গেলাম সে কথাটা তো একবারও বলছে না এখন। বললাম, হো নিয়ে মাথা ঘামিও না, ও তো একটু নার্ভাস টাইপের, নিজেই হুজুক তুলেছিল আর এখন নিজেই পস্তাচ্ছে। কিন্তু জো হুয়া সো হুয়া, জো হুয়া আচ্ছাই হুয়া, বুঝেছ? কাজ প্রায় শেষ হয়ে গিয়েছিল। আমাদের অফিস 5:30টায় ছুটি। তাছাড়া এই খবরটা শোনা মাত্র বেশ খুশি খুশি লাগছিল মনটা। হাতটাকে মুঠো করলাম জোরে, আনন্দ হলো। শালা, রোজ রোজ আমরা ভাঙা অ্যাম্বাসেডারে চড়বো আর তুমি রোজ লাখ টাকার গাড়ি এনে ফুটুনি মারবে? ননির পুতুল, বিধুমুখী আমার। বেশ হয়েছে, বড় আনন্দ হয়েছে। এই আনন্দ কিভাবে সেলিব্রেট করব বুঝতে পারছি না। নয়নাকে একটা ফোন করলে হয়। জাগুয়ারের ড্রাইভারকে একবার দেখতে যাওয়াও দরকার, ওর চিকিৎসাপত্রের যেন কোনো ত্রুটি না হয়। তবে মনে হচ্ছে মরবে না। মনে হচ্ছে যখন, তখন নিশ্চয়ই মরবে না। নয়নার সঙ্গে কোথাও বেড়াতে গেলে বেশ হয়। তবে এই কলকাতায় কোন চুলোতেই বার বেড়াবো? যেখানে যাব সেখানেই তো ফুচকাওয়ালা আর ট্রানজিস্টার আর কদাকার কদাকার মহিলা, যাচ্ছে তাই যাচ্ছে তাই। তার চেয়ে নয়নাকে নিয়ে কোনো ভালো ছবি দেখতে গেলে হয়। নয়নাকে এই ঘটনা বা দুর্ঘটনা যাই হোক, এর কথা বলতেই হবে, এবং এ কথা ওকে আজই এক্ষুনি বলতে হবে। বললেই ও প্রথমে চোখ বড় বড় করে শুনবে, কৌতূহল ভরে বলবে সত্যি, তারপরেই বকবে, ভীষণ বকবে। বলবে, ছি ছি, লেখাপড়া জানা বড় বড় ছেলেরা যে এরকম কাজ করতে পারে তা তো ভাবিনি। আপনি আমার সঙ্গে কথা বলবেন না,
আমাকে এক্ষুনি গাড়ি থেকে নামিয়ে দিন তো, এ তো মানুষ খুন করার শামিল। এরকম যদি আপনারা করতে পারেন তাহলে আরো অনেক কিছুই করতে পারেন। ইস, ভাবা যায় না আপনার মতো ছেলেও, ইত্যাদি ইত্যাদি। ওকে শান্ত করতে নিঃসন্দেহে আমাকে বেগ পেতে হবে। তবু আমার বিশ্বাস আছে ও শেষকালে আমাকে ক্ষমা করবে। জ্যোতি ও রঞ্জনকে ও চেনে না, ওদের ক্ষমা করবে কি করবে না তা আমি জানি না, কিন্তু আমার বিশ্বাস আছে যে অবশেষে ও আমাকে ক্ষমা করবে। ফোনটা ডায়াল করলাম। সুজয়ের ওয়েস্ট জার্মানিতে যাওয়া ঠিক, কয়েক মাসের মধ্যেই যাবে। আজকাল বাড়িতে একটু আধটু থাকে, ওরকম দিবা রাত্র আড্ডা মারাটা ছেড়েছে। ওই ফোনটা ধরল, বলল, নয়না তো নেই রে, নীতিশ কাল সকালের প্লেনে শিলং চলে যাচ্ছে, তাই নয়না আর ও মিলে সিনেমায় গেছে। এলে কিছু বলবো? বললাম, না না, এমনি। আচ্ছা ছেড়ে দাও, তোমার সঙ্গে পরে দেখা করব, কেমন? বলেই ঘটাং করে ফোনটা ছেড়ে দিলাম। নীতিশ সেন, এই নামটা শুনলেই আমার শনির স্রোত উল্টো ঘুরতে শুরু করে। মিস্টার সিধুর গাড়ি না ভেঙে ওকে গুঁড়ো গুঁড়ো করে দিতে পারলে সবচেয়ে খুশি হতাম। কোনো শর্ট গানে এলজি ভরে একটি ক্লিন নেট শট, অথবা .22 রাইফেল দিয়ে কানে মারা, বুঝবে মজা। নেকা মেয়েলি ভালো ছেলে, অসহ্য। অফিস থেকে বেরোলাম, চৌরঙ্গি মোড় পেরোলাম। হঠাৎ চোখে পড়ল মেট্রোর সামনে নয়না আর নীতিশ রাস্তা পেরোচ্ছে, মেট্রোয় যাবে। আলোতে ওদের দুজনকে খুব সুন্দর দেখাচ্ছে। নীতিশ একটা কালো স্যুট পরেছে, বেশ হ্যান্ডসাম দেখাচ্ছে। নয়না নীতিশের একেবারে গায়ের সঙ্গে ঘেঁষে চলেছে। নয়না বোধহয় সেদিন কোনো দোকানে খোপা বেঁধেছিল। একটি কমলা রঙা সম্বলপুরী সিল্কের শাড়ি এবং লো কাট ব্লাউজে ওর গ্রীবাটি অন্য দিনের চেয়েও সুন্দর দেখাচ্ছিল। ওই ঝলমলে আলোয় ওকে চিল্কার আকাশের আসন্ন সন্ধ্যায় উড়ে চলা ফ্লেমিঙ্গো পাখি বলে মনে হচ্ছিল। আমার মাথায় খুন চেপে গেল। কি যে হলো জানি না, কেমন করে হলো জানি না। স্টিয়ারিংটাকে শক্ত করে দুহাতে ধরে যত জোরে পারি অ্যাক্সিলারেটরে সমস্ত জোর দিয়ে চাপ দিলাম। গাড়িটা চৈত্র মাসের হাওয়ার মতো হু হু করে এগিয়ে গেল। দুজনকে একসঙ্গে চাপা দেব, গুড়িয়ে ফেলবো। চাপ চাপ গাঢ় রক্ত লেগে থাকবে রাস্তায়, কালো স্যুট আর কমলা রঙা শাড়ি রক্তে লাল হয়ে যাবে। ফ্লেমিঙ্গো পাখি ঘাড় মোটকে পড়ে থাকবে কমলা রঙা শাড়িতে। পৌঁছে গেছি। আর এক মুহূর্ত হঠাৎ একটা হ্যাঁচকা টানে নীতিশ নয়নাকে সরিয়ে নিয়ে গেল আমার আওতা থেকে। কিন্তু অত অল্প সময়ে ব্রেক কষা সম্ভব হলো না। গাড়ি গিয়ে পড়ল সামনের গাড়ির উপরে। সে গাড়ি লাফিয়ে গিয়ে ধাক্কা মারল তার সামনের গাড়িতে। গাড়িরই দু ড্রাইভার নেমে এলো, আমাকে গালাগালি করতে লাগলো। দোষ যদিও সম্পূর্ণই আমার, উচিত ছিল চুপ করে থাকা, কিন্তু আমি ওদের উল্টে গালাগালি দিলাম। চেঁচিয়ে বললাম, কিপ ইউর ব্লাডি মাউথ শাট। বলতেই সামনের লোকটা আমার কলার ধরল। কলার ধরতেই মাথাটা ঠিক রাখতে পারলাম না, টেনে মারলাম একটা আপার কাট। লোকটা হেঁচকি তুলে সরে গেল, কিন্তু সঙ্গে সঙ্গে তাদের সমবেত সমর্থক বৃন্দ আমাকে চাঁদা তুলে মারতে আরম্ভ করলো। একজন সার্জেন্ট না এসে পড়লে কি যে হতো জানি না। কে যেন খুব জোরে একটা ঘুষি মারল আমার রগের উপর, কপালে। তারপর দেখলাম একটি একটি করে আলোগুলি নিভে যেতে লাগলো। ঠান্ডা লাগতে লাগলো। মনে হলো ঘাড়ের কাছে কেউ যেন ওডিকলনের শিশির উপুর করে দিয়েছে। সমস্ত মাথার মধ্যে অনেকগুলো কটকটি ব্যাঙ ডাকতে লাগলো, আর কানের মধ্যে ঝনঝন করতে লাগলো নয়নার গলা। কি অসভ্য ড্রাইভার! নীতিশও চেঁচিয়ে কি যেন একটা বলেছিল, শুনতে পাইনি। ভাগ্যিস ওরা আমায় চিনতে পারেনি। সার্জেন্ট আসাতে ভিড় কমলো। 24 ঘন্টার মধ্যে থানায় গিয়ে ডায়েরি করতে হবে, সব কিছু করতে হবে। কিন্তু কিছুই করতে ইচ্ছে করলো না, ইচ্ছে করলো ঘুমোই। গাড়ি স্টার্ট করে আস্তে আস্তে এগিয়ে চললাম। জামার বোতাম ছিঁড়ে গেছে, টাই ধরে টানাটানি করাতে গলায় খুব লেগেছে। জল পিপাসা পাচ্ছে খুব। বাড়ি যেতে ইচ্ছা করছিল না এই অবস্থায়। পার্ক স্ট্রিটে এসে দাঁড়ালাম। কোথাও বসে এক কাপ কফি খেলে বেশ হতো। রুমাল দিয়ে ঠোঁটটা ভালো করে মুছলাম। ঠোঁটের কোণাটা একেবারে কেটে গেছে। ওরা খুবই মেরেছে, তবু দুঃখ নেই তার জন্য। আসলে আফসোস নয়না আর নীতিশকে আমার জীবন থেকে পুরোপুরি মুছে ফেলতে পারলাম না বলে।
একটা কোনা কফি নিয়ে সায়ন্ধকারে একটি কোনায় বসে বসে অনেক পুরনো দিনের কথা, অনেক টুকরো টুকরো ঘটনা চোখের সামনে সারি সারি ভেসে ওঠা ছবির মতো দেখছিলাম। সেসব ছবি দেখতে দেখতে বর্তমানে সব কিছু মন থেকে উবে গেল। একদিন খুব বৃষ্টি পড়ছিল, ট্রাম স্ট্রাইক ছিল, শুধু বাস চলছিল, প্রচন্ড ভিড়। অফিসে বসে হঠাৎ আমার মনে হলো নয়নার কলেজ ছুটি হবে, ওই সময় ট্যাক্সি পাবে না, এই ভিড় বাসেও উঠতে পারবে না, বৃষ্টিতে ভিজবে এবং নির্ঘাত জ্বরে পড়বে। পরশুদিন ফোনে কথা বলার সময় তো ঘং ঘং করে কাশছিল। অতএব অফিস থেকে পালিয়ে ওর কলেজের সামনে ঝিরঝিরে বৃষ্টি আর কনকনে হাওয়ায় চক্কর মেরে বেড়াতে লাগলাম। কলেজ থেকে বেরোনো অন্যান্য মেয়েরা এবং হয়তো পথচারীরাও ভাবল যে আমার উদ্দেশ্য ভালো নয়, কিন্তু ওরা কি করে জানবে যে ওদের মধ্যে সুন্দরী শ্রেষ্ঠা যে, তার সম্বন্ধেও আমার বিন্দু মাত্র ঔৎসুক্য নেই। আমি কেবল আমার নয়নার খোঁজে এসেছি। পাছে সে বৃষ্টিতে ভেজে, পাছে তার কষ্ট হয়, পাছে ভীষণ ভিড়ের বাসে তার সুন্দর পায়ের পাতা কোনো বদখদ লোক কাদা শুদ্ধ জুতো দিয়ে মারিয়ে দেয়। আমি তাই অফিস পালিয়ে পাগলের মতো 20 মিনিট ধরে দণ্ডি কাটছি, আমার ভাগ্যদেবীর হাতে দণ্ডিত হচ্ছি। তবে সেদিন দেখা হয়নি নয়নার সঙ্গে, কারণ ওর ক্লাস সেদিন আগেই শেষ হয়ে গিয়েছিল। আর একদিনের কথা মনে পড়ল, পাইপটা ধরালাম, কিছু খেলে হয়, মার খেয়ে বেশ খিদে পেয়েছে, একটা হ্যামবার্গার নিলাম। একবার নয়নার সামান্য জ্বর হয়েছিল, অফিস থেকে ফিরে রোজ ওকে দেখতে যেতাম। বেনি এলিয়ে ক্লান্ত ভঙ্গিতে ও শুয়ে থাকত, গেলে ও খুব খুশি হতো, কিন্তু তার চেয়েও আমি খুশি হতাম অনেক বেশি। বোধহয় ওকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসি বলে। ওকে অসুস্থ অসহায় দেখলেও আমার ভালো লাগতো, মনে হতো ওর জন্য কিছু করি, ওর কাছে বসে ওকে একটু ভালো লাগা দিয়ে নিজে সার্থক হতাম। ভাবতাম ওর জন্য কিছু করার একটি সুযোগ মিলল। ওকে অনেকদিন বলতাম আমি, তোমার বেশ বড় কোনো অসুখ হোক, তোমার যাতে অনেকদিন নার্সিংহোমে ভর্তি থাকতে হয় এমন, অনেকদিন। প্রথম প্রথম আত্মীয় স্বজন, তোমার দেখানো হিতাকাঙ্ক্ষীরা, তোমার বন্ধু বান্ধবেরা, এরা সবাই খুব ভিড় করবে, তোমায় দুবেলা করে দেখতে যাবে। তারপর আস্তে আস্তে কেউ আর সময় করে উঠতে পারবে না, সকলেরই কিছু না কিছু জরুরি কাজ পড়ে যাবে। এমনকি সুজয় পর্যন্ত তোমাকে দেখতে আসার আর সময় করে উঠতে পারবে না। তখন আমি প্রতি সন্ধ্যায় অফিস পেটটা তোমার কাছে যাব, তোমার কেবিনে বসে থাকবো, রোজ তোমার জন্য ফুল নিয়ে যাব, মাঝে মাঝে ক্যাডবেরিও নিয়ে যাব, নার্সকে লুকিয়ে ভেঙে ভেঙে টুকরো করে তোমার ঠোঁটে দেব। তোমাকে একটুও বিরক্ত করব না, কিচ্ছু করব না, শুধু তোমার ঘামে ভেজা গরম দুখানি হাতে হাত রেখে, তোমার সুখ তারার মতো চোখে চোখ রেখে আমি ঘন্টার পর ঘন্টা বসে থাকব। তোমাকে যদি সবাই কোনোদিন ত্যাগ করে, সবাই যদি তোমাকে ভুলও বোঝে, একমাত্র সেদিনই তুমি জানতে পারবে যে আমি তোমার জন্য কতটুকু করতে পারি, আমি তোমার কে। এরকম গড়গড় করে পাগলের মতো বলতাম, একটু থামতাম, একটু ভাবতাম, আর নয়না কনুইয়ে ভর করে হাতের পাতায় মুখ রেখে বড় বড় চোখ মেলে উৎসুক হয়ে শুনত। তারপর অত্যন্ত নিস্পৃহ গলায়, যেন এতক্ষণ কিছুই শোনেনি, এমনি ভাবে বলতো, ইস, কল্পনাও করতে পারেন আপনি, একটি জলজান্ত মেয়েকে মাসের পর মাস নার্সিংহোমে শুইয়ে রাখবেন, কেবল আপনি আমার কে তা বোঝাবার জন্য? সত্যি আপনাকে নিয়ে চলে না, আপনার মাথা টাথা সব খারাপ হয়ে গেছে। জানি না, হয়তো তাই হয়ে গেছে, কিন্তু মুশকিল হচ্ছে শিশুর কাছে মার স্তনের মতো, প্রথম কৈশোরের নিঃশ্বাসের মতো, প্রথম যৌবনের গন্ধ ভরা আম্র মুকুলিত দিনগুলির মতো নয়না আমার অন্তরের অংশ হয়ে উঠেছে। ও যে সত্যি আমার কে তা ওকে কোনো দিনই আমি বোঝাতে পারবো না, ও কোনোদিন বুঝতেও চায়নি, চাইবেও না। অথচ এইটুকু সহজ অঙ্ক কখনো আমার মাথায় ঢোকে না। কানা ষাঁড়ের মতো কেবলই আমি লাল কাপড়ের দিকে ছুটে যাই, আর কোনো তরুণ দৃঢ় মাতাদরের মতো নয়না আমাকে প্রতিবারই ওর অবজ্ঞা ও উদাসীনের ছোড়া দিয়ে ক্ষতবিক্ষত ও রক্তাক্ত করে তোলে। জানি না সত্যি সত্যি আমি কি চাই নয়নার কাছে। ভালো ব্যবহার, এমনকি মৌখিক ভালোবাসা, তাও তো সে আমাকে দিয়েছে। সে আমাকে অনেক অনেক ব্যাপারে অনেক অনুপ্রেরণাও জুগিয়েছে। এর জন্যেই, মানে ও যা দিয়েছে তা নিয়েই ওর কাছে আমার কৃতজ্ঞ হয়ে থাকা উচিত।
অথচ তবু আমি সর্বদা ছটফটিয়ে মরি। তাহলে কি শরীর? আমি কি তাহলে শরীরটাকেই চাই? তার রজনীগন্ধার মতো প্রস্ফুটিত ছিপছিপে শরীরটাই কি চাই আমি তাহলে? পাইপের টোবাকো তেতো তেতো লাগতে লাগলো। থু থু করে ফেললাম অ্যাস্ট্রেতে। নীতিশের মুখে ফেলতে পারলে ভালো হতো, কোনো রকমে নয়নার উপর প্রতিশোধ নিতে পারলে ভালো হতো। কিন্তু এই যদি শুধু শরীরই হয়, তবে এত ব্যথা কিসের, এত যন্ত্রণা কিসের? যৌবনের সোনার সময়কে এমনি করে মোমের মতো বিনা প্রয়োজনে ক্ষয় করাই বা কিসের জন্যে? কিন্তু ভয় করতে লাগলো। শুনেছি, ছোটবেলা থেকে শুনেছি যে এই পাড়া, এদিক ওদিক গলিখুচি, আলো অন্ধকার, এই সব কিছুই বড় অর্থবাহী। পয়সা থাকলে নাকি পাওয়া যায় না এমন কোনো আনন্দ নেই কলকাতায়। গাড়িটা ওখানেই থাকলো। চোরের মতো, লাথি খাওয়া ঘেউ কুকুরের মতো প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে লেজ গুটিয়ে ফ্রি স্কুল স্ট্রিট ধরে পা টিপে টিপে হাঁটতে লাগলাম। একটু এগোতেই একটি বড় ফ্ল্যাট বাড়ির ফটকের সামনে পানের দোকানের পাশে একটা শিয়ালে খাওয়া কই মাছের চেহারার লোক সোজা আমার চোখের মনি লক্ষ্য করে তাকালো। আমার কান গরম হয়ে গিয়েছিল। আমি দাঁতে দাঁত চেপেছিলাম, মাথা নোয়ালাম। লোকটা পচা মাংস চিবানো হায়নার মতো দাঁত বের করে হাসলো, হাত তুলে সেলাম করলো, ফিস ফিস করে বলল, क्या चाहिए साहब? पंजाबी, फारसी, एंग्लो, जो कहिएगा, एकदम बेहतरीन चीज। আমি উত্তরে বেশ কেটে কেটে বললাম, মুঝে বাঙালি লাদো। বলেই নয়নার চেহারার হুবহু বর্ণনা দিলাম, ওকে একটু অন্ধকারে টেনে দিয়ে। ও বলল, आप बेफिक्र रहिए, जरा टाइम का बात है, मगर मैं लाएगा जरूर। এর আগে আমার মতো কানা মুরগি এই ধান খেতে যে কখনো ধান খায়নি তা ওর চোখ দেখেই বুঝলাম। লোকটা আমায় ভিতরের চত্বরে একটু হাঁটিয়ে নিয়ে গিয়ে একটা সোফা সাজানো ঘরে বসালো। সে ঘরের দেওয়ালময় উগ্র অঙ্গভঙ্গিমায় নানা রকম মেয়েদের আয়না দেখি গোছের ছবি। লোকটি বলল, मैं चले हुजूर, मगर 500 रुपए लगेगा। আমি বললাম, রুপয়া কা ফিকর মত করো। ওই ঘরে বসে বসে একা আমার ভয় করতে লাগলো। যদি কোনো চেনা লোক দেখে ফেলে, যদি বলে, আরে রিজু এখানে কি করছো? যদি কেউ দেখে ফেলে, যদি কেউ একান্ত দেখে ফেলেই, তাহলে ঠোঁট কাটা দেখিয়ে, মার খাবার দাগ দেখিয়ে বলবো, তাকে বলবো যে দেখো দেখো নয়না আমার কি করেছে, তাই তার উপর আমি প্রতিশোধ নিতে এসেছি। আমার বিশ্বাস যে কেউ আমার কথা বুঝবে। তারপর কতক্ষণ সময় কেটে গেল জানি না। একটা গুন্ডা প্রকৃতির লোক, বেটে সেটে, তেল চুকচুকে কালো, এসে বলল, रुपया एडवांस दीजिए, कमरे का किराया दीजिए और हम दोनों का बख्शिश दीजिए। তারপর শুধু হলো, मामूली कमरा लीजिएगा ना एयर कंडीशन। কেউ ভেজিটেরিয়ান না নন ভেজিটেরিয়ান শুধালে যেমন ভাবে উত্তর দিই, তেমন করে বললাম, এয়ার কন্ডিশন, আলবাত এয়ার কন্ডিশন। এই কলকাতার ধুলো কালিতে আমি আমার নয়না সোনার সঙ্গে মিলিত হতে পারবো না। তার সঙ্গে আমি এই প্রথমবার মিলিত হব। শুধু তাই বা কেন, জীবনে এই প্রথমবার কোনো নারীর সঙ্গে মিলিত হব। তাছাড়া জীবনের এসব স্মরণীয় দিনগুলিতে কার্পণ্য যে করব না তা ছোটবেলা থেকেই ভেবে এসেছি। আজকে নয়নার সমস্ত গর্ব আমি ভেঙে দেব। ও আমাকে যত ব্যথা দিয়েছে সব ব্যথা আমি সুদে আসলে ফিরিয়ে নেব। আমার অনভ্যস্ত ও অনিয়ন্ত্রিত আরতিতে নয়নার ধূপের গন্ধের মতো আরতি আমি তিল তিল করে উপভোগ করব। সেই গুন্ডাটা হিসাব নিকাশ করে আমার কাছ থেকে সব শুদ্ধ 120 টাকা নিল। বলল, সাব হুইস্কি হুইস্কি কুছ নেহি পিজিয়েগা? বললাম, কুছ নেহি। ও চলে গেল। আমার ঠোঁট থেকে এখনো রক্ত ঝরছে। আমার নিজের নোনা রক্ত আমি চেটে চেটে খাচ্ছি। সমস্ত শরীরের রক্ত এখন টগবগিয়ে ফুটছে। নেশায় আমি এখন আলাউদ্দিন খায়ের শরদের মতো বাজছি। তোমরা এখন শুধু আমার নয়নাকে নিয়ে এসো। হঠাৎ দরজাটা খুলে গেল। সেই গুন্ডা মতো লোকটির সঙ্গে একটি ছিপছিপে অল্প বয়সী মেয়ে এসে ঘরে ঢুকলো। অবাক হলাম, বেশ দেখতে তো। কে বলবে মাত্র 50 টাকার বিনিময়ে এই কোহিনূর হিরে বিকোবে? কিন্তু গায়ের রংটা অসম্ভব ফর্সা,
ঠিক নীতিশের মতো। হ্যাঁ, নীতিশের মতো ফর্সা। মেয়েটি কাছে এলো। ছোটবেলায় চিড়িয়াখানায় উদবেড়ালের চৌবাচ্চায় শিঙি মাছ ফেলে যেমন চোখে আমরা চেয়ে থাকতাম, ভাবটা কি করে গিলে ফেলে দেখি। মেয়েটা আমার চোখে তেমন করে চেয়ে রইল। আমরাও যেমন বুঝতাম না লেজের দিকে আগে কামড়াবে না মাথার দিকে, তেমনি অবুঝের মতো না বুঝে মেয়েটি আমার দিকে চেয়ে হাসতে লাগলো। তারপর বলল, চলুন ঘরে যাই। এবার উজ্জ্বল আলোয় মেয়েটির মুখের দিকে ভালো করে তাকালাম। কই সে চোখ, কই যে চোখে চাইলে আমার সমস্ত সত্তা জল তরঙ্গের মতো বেজে ওঠে, ভালো লাগায় আমি সজনে ফুলের মতো কাঁপতে থাকি, সে চোখ কই? এ তো চোখ নয়, এ যেন মরা ভেটকির কোল। এ চোখে চাওয়া যায় না, এ শরীরে যাওয়া যায় না। এ তো আমার নয়না নয়। এ কাকে এনে দিল আমায়? এর গড়নই শুধু নয়নার মতো, এমনকি বুক চিবুক সব কিছু, কিন্তু আর কিছুই যে নয়নার মতো নয়। সেই বুদ্ধি কই, সেই দুষ্টুমি ভরা হাসি কই? এ আমার নয়না নয়। আমি যে কেবল নয়নাকেই চেয়েছিলাম, তার সব কিছু মিলিয়ে আমি যে একমাত্র তাকেই চেয়েছিলাম। আমার তো অভিমান শুধু নয়নার উপরে, পৃথিবীর অন্য কোনো মেয়ের উপর আমি তো প্রতিশোধ নিতে চাইনি। আমি কেবল তাকে বোঝাতে চেয়েছিলাম। কি যে বোঝাতে চেয়েছিলাম তা আমি নিজেও জানি না। এক ঝটকায় উঠে দাঁড়ালাম। মেয়েটি অবাক চোখে তাকালো। এমন উদবেড়াল সে জীবনে দেখেনি। বলল, কি হলো, আমি বুঝি দেখতে খারাপ? আমি বললাম, তাড়াতাড়িতে ভয় পেয়ে তোতলাচ্ছিলাম। বললাম, তা নয়, এখানে আমি একজনকে খুঁজতে এসেছিলাম ভাই, তাকে পেলাম না। মেয়েটি আরো অবাক হলো। বলল, সে কি? কে সে? নাম কি? মিলি? আমি বললাম, না, অন্য একজন, সে হারিয়ে গেছে। এবার মেয়েটির মুখ সম্পূর্ণ বদলে গেল। কি এক কান্না কান্না নিষ্পাপ ভাব তার প্রসাদিত মুখের উপর ছড়িয়ে গেল। উদ্বিগ্ন গলায় শুধল, পাকিস্তানি বুঝি দেশ ছিল? বললাম, না, শিলং এরা গুন্ডা তাকে নিয়ে পালিয়ে গিয়েছিল, তারপর থেকে আর খুঁজে পাচ্ছি না। আচ্ছা চলি। বলেই ঘর ছেড়ে চত্বরে নামলাম। মেয়েটা দরজা থেকেই বলল, শুনছেন? এই যে শুনছেন, শুনুন। আর পিছনে ফিরে তাকালাম না। আমার ভীষণ কান্না পেতে লাগলো, নিজের জন্যে, নয়নার জন্যে এবং এই নাম না জানা মেয়েটির জন্যেও। সোজা ক্লাবে এলাম। আমি ভীরু নই। কার সঙ্গে লড়তে হবে জানলে আমি লড়তে পারি কি না দেখাতাম, কিন্তু নিজের সঙ্গে আমি নিজে লড়তে শিখিনি কোনোদিন, পারি না। নয়না কোনোদিন আমাকে একবারের জন্য বলেনি যে কি করলে আমি ওর যোগ্য হতে পারি। নীতিশ যে কেন এবং কি বাবদে আমার চেয়ে ভালো, এ কথার জবাব কোনোদিন আমি জানতে পারবো না। হয়তো অনেক প্রশ্ন আছে যার জবাব কেউ দেয় না, যার জবাব কালের স্রোতে জোয়ারে ভাসা কুটোর মতো হয়তো এমনিই ভেসে আসে। ভালোবাসলে কি করতে হয় তা আমি জানি না। নয়নাও একদিন বলেছিল জানে না। কেউ জানে কি? তাও জানি না। ঠিক এই মুহূর্তে আমার আর কোনো ইচ্ছে নেই। নয়নার মুখটা শুধু আমার চেতনা থেকে, আমার অবচেতন থেকে আমি মুছে ফেলতে চাই। তার প্রশস্ত কপাল, তার উজ্জ্বল চোখ দুটি আমি যেন আর্তনাদ করেও, সমস্ত রকম চেষ্টা করেও কখনো মনে না আনতে পারি। কোনো দিন যেন মনে না আনতে পারি। হুইস্কি লাও বিয়ারা, হুইস্কি লাও। লাইট হাউসের সামনের বইয়ের দোকানে বই দেখছিলাম। দুটো বই অর্ডার দেওয়া ছিল, ওরা সে দুটো প্যাক করে দিচ্ছিল। বই দুটো নিতেই এসেছিলাম। আজ শনিবার, এখন 4টে বাজে। অফিস থেকে বেরিয়ে এই এসেছি। বইগুলো নাড়ছি চাটছি, এমন সময় আমার বাহুতে আঙুল ছুঁয়ে কে যেন বলল, এই। ঘাড় ফেরাতেই দেখি নয়না। প্রথমে ঠিক করলাম কথাই বলবো না, কিন্তু নিজের অজান্তেই পরক্ষণেই আমার চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল। বললাম, কি? অসভ্য। অসভ্য কেন?
কতদিন আসেন না বলুন তো? কত বছর? বললাম, বছর তো নয়, মাত্র মাস দুয়েক। এমনিতেই চাই না, বড় হবার চেষ্টা করছি। তাছাড়া তোমার পড়াশোনার অসুবিধা হয়। বুঝলাম, কিন্তু ফোন করলেও কি অসুবিধা হতো? একটু শক্ত গলায় বললাম, হতো বই কি, ওই একই অসুবিধা হতো। আমার গলার স্বর শুনে ও আমার চোখে চোখ মেলে সম্পূর্ণভাবে চাইল। তারপর মুখ নিচু করে বলল, আপনার দেরি হবে? আপনার সঙ্গে একটু কথা ছিল। ভাবলাম বলি যে তুমি যেতে পারো, তোমার সঙ্গে আমার কোনো কথা নেই, থাকবেও না কোনোদিন। কিন্তু মুখ ফুটে তা বলতে পারলাম না। নয়না যদি এই জীবনে কখনো কোনো সময়ে, এমনকি যখন আমার ভুরু সাদা হয়ে যাবে, চুল ধপধপ করবে, তখনও যদি কখনো আমার চোখে তাকিয়ে বলে, রিজুদা আপনার সঙ্গে একটু কথা ছিল, তখনও আমার সব কাজ ফেলে আমাকে ওর কথা শুনতে হবে, কারণ ইট ইজ মাই ডেস্টিনি। পূর্বজন্মের কোনো অজানা ঋণের বোঝা আজীবন আমায় শোধ করতে হবে নয়নার কাছে, শোধ করতেই হবে, আমার মুক্তি নেই। বললাম, একটু দাঁড়াও, দুটো বই অর্ডার দিয়েছিলাম, বেঁধে দিচ্ছে। ও ঘাড় হেলিয়ে বলল, আচ্ছা। অনেকদিন পর নয়নাকে দেখলাম। এতদিন ওকে বড় দেখতে ইচ্ছে করেছে, বড় কথা বলতে ইচ্ছে করেছে ওর সঙ্গে। তবু খাঁচায় বদ্ধ বাঘের মতো লোহার শিকে আছড়ে মাথা কপাল রক্তাক্ত করেছি, তবু ওর সঙ্গে দেখা করিনি বা কথা বলিনি। যদি কেউ আমার মতো করে কখনো কাউকে ভালোবেসে থাকে, তবে কেবলমাত্র সেই বুঝতে পারবে এতদিন পর নয়না সোনাকে দেখে আমার কতখানি ভালো লাগছিল। এই শীত শেষের বিকেলে বড় ভালো লাগছে। একটা চাপা রঙা কার্ডিগান পরেছে নয়না, চাপা রঙা কাশ্মীরি সিল্কের শাড়ির উপর। অনেকদিন পর দেখছি বলে কিনা জানি না, মনে হচ্ছে এই কমাসে ও যেন অনেক বড় ও আরো অনেক বেশি সুন্দরী হয়ে গেছে, আরো অনেক বেশি ব্যক্তিত্ব সম্পন্না। বললাম, তুমি এখানে কি করছিলে? আমি আমি এই একটু কেনাকাটা করতে মার্কেটে এসেছিলাম। বইটা নিয়ে বললাম, বলো কোথায় যাবে? আপনি যেখানে নিয়ে যাবেন। বললাম, মনে হচ্ছে ফাঁসির আসামির ইচ্ছা পূরণের মতো আজ তুমিও আমার ইচ্ছা পূরণে বদ্ধপরিকর। যা বলুন। তা তোমার হাতে সময় আছে তো? আছে, রাত 11টা অবধি। 6টার শোতে সুমিতা সিনেমার টিকিট কেটেছিল, রাতে ওদের বাড়িতে খাওয়ার নেমন্তন্নও ছিল। কিন্তু একটু আগে জানলাম, মানে বাড়ি থেকে বেরোনোর পর, যে দুটোই ক্যান্সেল। সুমিতার এক মামার হঠাৎ স্ট্রোক হয়েছে তাই, অথচ বাড়িতে বলে এসেছি, তাই 11টা অবধি চিন্তা করবে না কেউ। দুজনে হাঁটতে হাঁটতে ফেরাজিনিতে এসে বসলাম। গাড়ি রেখেছিলাম লাইট হাউসের সামনে, গাড়ি ওখানেই থাকলো। কোণের একটি টেবিলে দুজনে বসলাম। আজ বহু দিন বাদে নয়না আমার সঙ্গে কোনো রেস্তোরাঁয় ঢুকলো। ওর হাতে ঝুলানো কালো চামড়ার ব্যাগ থেকে একটি ছোট প্যাকেট বের করে আমার হাতে দিল। অবাক হয়ে শুধলাম, কি? আপনার জন্য 2টি টাই ও 2টি মোজা কিনেছিলাম। আমি রীতিমতো অভিভূত হয়ে পড়লাম। বললাম, কেন, কি ব্যাপার? ও হাসল, বলল, ব্যাপার কিছু নয়, অনেকদিন থেকেই ইচ্ছা ছিল, আমাকে যে আপনি এত স্নেহ করেন তার স্বীকৃতি হিসাবে যেদিন নিজে রোজগার করব সেদিন আপনাকে কিছু কিনে দেব। এই স্নেহ কথাটাকে আমি ঘৃণা করি। আমি ওকে কোনো দিন ছোট বোনের মতো ভালোবাসতে পারিনি, চাইনি, আজও চাই না। অথচ ও সব সময় আমাকে শ্রদ্ধা দেখায়, দাদার মতো দেখে। বললাম, তুমি কি চাকরি আরম্ভ করেছো নাকি? না না, একটি বাটিকের শাড়ি বানিয়েছিলাম, তার সম্মানই পেয়েছি 60 টাকা। বললাম, আর সেই টাকার প্রায় সবটাই খরচ করে ফেললে একটা লোকের জন্য, যে তোমাকে কেবল জ্বালালোই চিরদিন। নয়না চোখ তুলে বলল, আপনি ভীষণ খারাপ, অমন করে বলবেন না, আমার ভালো লাগে না। বেয়ারা এসে অর্ডার নিয়ে গেল। আমি বললাম, তারপর তোমার কি খবর বলো? নীতিশ সেন কেমন আছে? নয়না আমার চোখে একবার চাইল, যেন ও বলতে চাইল নীতিশকে আমার এত অপছন্দ কেন। ও কিছু বলার আগেই ওই নামটা উচ্চারণ করতেই জ্ঞানত আমার গলার স্বরটা সম্পূর্ণ বদলে গেল। মাথায় আবার সেদিনকার সেই যন্ত্রণাটা,
যেদিন এক কল্পিত নয়নার উপর আমার সমস্ত ইচ্ছা আরোপ করার দুরাশায় একটা ঘৃণিত অভিজ্ঞতার চৌকাঠে পা দিয়ে ফিরে এসেছিলাম, সেটা ফিরে এলো। নয়না ঠান্ডা গলায় চোখ নিচু করে বলল, নীতিশদা ভালোই আছে, কলকাতা আসছে সামনের দোলে। আপনি বোধহয় জানেন না, নীতিশদার বিয়ে হয়ে গেছে। অবশ্য বেশি দিনের কথা নয়, এই তো দিন 15 আগে ওরা শিলং থেকে ফিরল। না, আজকেও নয়না দেখছি আমায় হারিয়ে দেবে। আমি খুব ঠান্ডা গলায় আমার সমস্ত উত্তাপ ঠেকে বললাম, শুনিনি তো, কোথায় বিয়ে করলো? নিজেই পছন্দ করে করেছে। খুব বড় লোকের মেয়ে বুঝি? খুব না হলেও বেশ বড় লোকের মেয়ে, বেশ সুন্দরী। নীতিশদা যে কোম্পানিতে কাজ করে সেই কোম্পানির একজন ডিরেক্টরের মেয়ে। বিয়ে অবশ্য কলকাতাতেই হয়েছিল, বরযাত্রী যেতে বলেছিল আমাকে। তুমি গেছিলে নাকি? বাহ, নেমন্তন্ন করলে যাব না, গেছিলাম। ঘরের কোনায় নিচু গ্রামে বাজনা বাজছিল। চাপা রঙা পোশাকে সেই প্রায়ন্ধাকারে নয়নাকে কোনো জঙ্গলাকীর্ণ উপত্যকার বিশীর্ণা শুকনো চাপা ফুল বলে মনে হচ্ছিল। কৃষাঙ্গী, সুগন্ধি, তেজস্বিনী, করুণ, কোনো ক্যাথলিক নানের মতন। এতদিন ওর চোখে চোখ চেয়ে ওর চোখের পাতায় চুমু খেতে ইচ্ছে করেছে। আজ হঠাৎ মনে হলো ওর চোখে মুখে কোথাও কোনো দেবী মহিমা আরোপিত হয়ে গেছে, যা আগে কখনো লক্ষ্য করিনি। অনেকক্ষণ চুপ করে বসে থাকলাম। আমি ভেবেছিলাম, মানে একটু আগেও ভেবেছিলাম যে আমার একমাত্র প্রতিদ্বন্দ্বী আত্মহত্যা করাতে আমি ওভারওয়াক পেয়ে যাব। এবার আমি আমার জয়ধ্বজা ওড়াবো, সেলিব্রেট করব। কিন্তু নয়নার মুখে চেয়ে ওসব কথা আর ভাবতে পারছি না। হঠাৎ আমি বুঝতে পারলাম এখন নয়নার বুকের ভিতর কি হচ্ছে, অথচ বাইরে তার আভাস মাত্র পৌঁছচ্ছে না। বললাম, নীতিশ বেশ ভালো ছেলে। কেন বললাম জানি না। নয়না বলল, নিশ্চয়ই খুব ভালো ছেলে। ও তো বলবেই, ও যে ভালোবাসে, মানে ভালোবাসত। আর কেউ না বুঝুক, আমি তো ওকে বুঝতে পারি। শালা নীতিশ, এই নাকি ভালো ছেলে? একটা মেয়ে যে কোমল স্বর্ণলতার মতো একটা সজীব সবুজ মনোমতো গাছকে আঁকড়ে মনে মনে লতিয়ে উঠেছিল সকালের সোনালি আলোয়, তাকে কিনা সে নিজে হাতে নিষ্ঠুরের মতো আকশি দিয়ে নিড়িয়ে দিল, এক টানে ছিঁড়ে ফেলে দিল। তবুও নয়না বলবে নীতিশ ভালো ছেলে। এসব ছেলেকে মরিতে হাজির বাঘের ঘাড়ে মাচা থেকে ফেলে দিতে হয়। অবশ্য নয়নার কদর ও কি বুঝবে? ওর তো শুধু টাকা আছে, শুধু টাকা দিয়ে ভালো ইলিশ মাছ কেনা যায়, কিন্তু ভালোবাসা চেনা যায় না। যে ছেলে বড়লোকের পিয়ানো বাজানো গিমলেট গেলা কোনো ইনসিপিড মেয়ের বিনিময়ে নয়নার মতো মেয়েকে হারালো, সে আজীবন পা ছড়িয়ে বসে কাঁদবে। কাঁদতে কাঁদতে তার চোখ অন্ধ হয়ে যাবে। কতক্ষণ চুপচাপ কাটলো জানি না, বোধহয় অনেকক্ষণ। নয়না পেয়ালায় চা ঢালছিল। বাঁ হাতে একটি মাত্র কাঁকন পড়েছে। কার্ডিগানটির হাতাটি গুটিয়ে তুলে নিয়েছে। ডান হাতে রিস্টওয়াচ। ওর স্বপ্নীল আঙুলে ও চামচে ধরে সুগার কিউব পেয়ালায় ফেলে চিনি মিশোচ্ছে। অর্কেস্ট্রাতে বেলা ফন্টের গান বাজাচ্ছে ওরা, নিচু গ্রামে। মনে হচ্ছে কোনো একটা দমবন্ধ যন্ত্রণা কোনো গভীর শীতল পাতকুয়া থেকে কুণ্ডলি পাকিয়ে পাকিয়ে উঠে আসছে। নয়নার চোখের দিকে আমি চাইতে পারছি না। সত্যি কথা বলতে কি, এক মুহূর্ত আগেও আমি যা কল্পনা করতে পারিনি। নয়নার হেলানো বিষণ্ণ মুখে তাকিয়ে হঠাৎ আমার তাই মনে হলো, নীতিশ নয়নাকে বিয়ে করলে আমি সবচেয়ে সুখী হতাম। নিজের মাথার চুল হয়তো টেনে ছিঁড়ে ফেলতাম, হয়তো শর্টগানের মাজল গলায় ঠেকিয়ে পা দিয়ে ঘোড়া টেনে দিতাম, কিন্তু তবু আমি হয়তো এখনকার চেয়ে সুখী হতাম। নয়নাকে যে ঠিক কতখানি ভালোবাসি তা একটু আগেও আমি বুঝতে পারিনি। পরম মমতায় কোকিয়ে কেঁদেও যে যন্ত্রণা পাইনি, আজ নয়নার ব্যথায় ভরা চোখে চেয়ে তার চেয়ে অনেক বেশি যন্ত্রণা পেতে লাগলাম। নয়নার দিকে তাকাতে পারলাম না। ফেরাজিনি থেকে বেরিয়ে নয়না যেন হঠাৎ কেমন প্রগল্ভা সস্তা হয়ে গেল। ও যা কোনো দিন ছিল না, ও তাই হয়ে গেল। গাড়িতে আমার খুব কাছে ঘেঁষে বসল, আমার বাঁ কাঁধে দুবার মাথা নুইয়ে রাখল। বললাম, কি হলো সোনা? নয়না ফিসফিস করে বলল, আপনার চিঠিগুলোর কথা ভাবছিলাম। এত সুন্দর চিঠি,
কি করে লেখেন আপনি? হ্যাঁ, বললাম, সকলকে লিখতে পারি না। তুমি তো সে কথা জানো যে চিঠি লিখিয়ে নেবার ক্ষমতা সকলের মধ্যে থাকে না। চিঠি লিখবার চেয়ে চিঠি লিখিয়ে নেবার ক্ষমতা অনেক বড়। সেই ক্ষমতা তোমার আছে, তাই হয়তো তোমাকে ভালো চিঠি লিখতে পারি। ও অস্ফুটে বলল, জানি না। বললাম, এবার কোথায়? ও বলল, আমি জানি না, আমার 11টা অবধি ছুটি, আপনি আমাকে যেখানে খুশি নিয়ে যান। ভিক্টোরিয়া মেমোরিয়ালে গাড়ি রেখে দুজনে নামলাম। বললাম, চলো একটু হাঁটি, তারপর ফিরপোয় গিয়ে ডিনার খেয়ে সকাল সকাল তোমাকে বাড়ি পৌঁছে দেব, কেমন? শেষ শীতের সন্ধ্যায় কুয়াশায় বাতিগুলো গলে গলে পড়ছে, নুড়িগুলো ভিজিয়ে রয়েছে। নয়না হয়তো স্বপ্ন দেখছে, ঠিক আমি যেমন করে দেখি। এই শীতের সন্ধ্যার কুয়াশা ওর চোখ থেকে মুছে গিয়ে শিলংয়ের পাইন ভরা হেঁয়ালি মাখা সন্ধ্যা ওর চোখের সামনে ভেসে উঠছে। লাইট মুকরার কোনো পাহাড়ের মাথায় ছোট্ট কটেজ, ভিতরে গোলাপি ল্যাম্পশেডে আলো জ্বলছে। পেনমেট থেকে ভারী সুন্দর সুন্দর পর্দা ঝুলছে জানলায় জানলায়। নীতিশ বোধহয় এক্ষুনি অফিস থেকে ফিরল, মুখ হাত ধুয়েছে। ওরা ছোট্ট খাবার ঘরে দুজনে চা খেতে বসলো। নয়না চিংড়ির কাটলেট বানিয়েছে, গরম গরম। বলল, তোমাকে একটু চিলি সস দিই? নীতিশ বলল, দাও, একটুখানি দিও। আদরে টিকজির গায়ে হাত দিয়ে কেটলি থেকে তুলে নয়না চা বানালো, চা ঢেলে দিল। সুরেলা রাত গড়িয়ে চলল। এমন সময় একটি রবারের বল এসে নয়নার গায়ে লাগলো। আমার অথবা নয়নার স্বপ্নটা ভেঙে গেল। একটা দুরন্ত দুষ্টু গাবলুগুবলু 3 বছরের ছেলে সুন্দর কালো সার্জের পোশাক পরে দৌড়ে এসে নয়নাকে বলল, আমার বল দাও। নয়না বলটি নিজে হাতে তুলে নিল, তারপর ছেলেটির দিকে তাকালো। ধপধপে ফর্সা ছেলেটি, নীতিশের মতো ফর্সা। নয়নার সমস্ত স্বপ্ন ধীরে ধীরে কোনো জাপানি চিত্রকরের ওয়াশের কাজের মতো একটা হালকা একরঙা অপসৃয়মান ছবিতে গড়িয়ে গেল। সব মুছে গেল, কিছুই আর বাকি রইল না। অনেকক্ষণ আমরা একসঙ্গে হাঁটলাম। নয়নার হাব ভাব দেখে আমার ভালো মনে হচ্ছিল না, এখনো একেবারে চুপ করেছিল। সেখান থেকে বাইরে এলাম। তারপর 8টা নাগাদ ফিরপোতে এসে একটি ছোট টেবিলে বসলাম। হাত দিয়ে টেবিল ক্লথটা সমান করতে করতে নয়না বলল, আচ্ছা রিজুদা, খাওয়ার পর আমরা কোথায় যাব? কেন, বাড়ি? তুমি অন্য কোথাও যেতে চাও? না মানে, না কিছু না। কিছুক্ষণ চুপচাপ। বেয়ারা স্যুপ দিয়ে গেল। স্যুপ খেতে খেতে নয়না বলল, ঠান্ডাটা বেশ প্লেজেন্ট লাগছে, তাই না? আপনাকে এই স্যুটটা পরে কিন্তু ভারী সুন্দর দেখাচ্ছে রিজুদা। তাই বুঝি? কাপড়টা তো তুমিই পছন্দ করে দিয়েছিলে, মনে নেই? হ্যাঁ, মনে আছে। বললাম, নয়না, তোমার কাছে আমার যে চিঠিগুলো আছে সেগুলো সব এক জায়গায় করে রেখো, আমি একদিন গিয়ে নিয়ে আসব। নয়নার চোখ দুটি জ্বলে উঠল। বলল, কেন? ও চিঠিতে আপনার কি অধিকার? ও চিঠি তো আমার চিঠি। বললাম, তা ঠিক, কিন্তু এগুলো আমার মনের অসংবদ্ধ প্রলাপ ছাড়া আর তো কিছুই নয়। আমার ডায়েরিও বলতে পারো। তাছাড়া চিঠিগুলোর দাম যখন কিছুই নেই। ও উত্তেজিত গলায় বাধা দিয়ে বলল, অনেক দাম, অনেক দাম। আপনি কি বুঝবেন? দাম ফেরত দিতে পারি না বলে কি দাম বুঝতেও পারি না রিজুদা? আমাকে এত হীন ভাবেন কেন আপনি? এরপর আর কোনো কথা চলে না। পুডিংয়ের প্লেটে চামচ দিয়ে কাটাকুটি করতে করতে নয়না বলল, মনে আছে রিজুদা, একদিন আমি আপনাকে শুধিয়েছিলাম যে ভালোবাসলে কি করতে হয়? উত্তরে আপনি বলেছিলেন জানি না। তখন আমিও বলেছিলাম আমিও জানি না। অথচ আমরা দুজনেই জানতাম যে দুজনেই মিথ্যে কথা বলছি। বলুন, সত্যি না? আমি বললাম, হয়তো সত্যি, কিন্তু তাতে কি, সে তো অনেক পুরনো কথা। নয়না বলল, উঠুন। চলো। ফিরপুর গালচে ঢাকা সিঁড়ি দিয়ে নামতে নামতে মাঝ বরাবর এসে দুপাশে ক্যাবারে ড্যান্সারদের ছবি যেখানে আছে সেখানে এসে নয়না থমকে দাঁড়ালো। বলল, ওরাও নিশ্চয়ই কারোর ভালোবাসা পেয়েছে, তাই না? বললাম, হয়তো পেয়েছে। ও বলল, ইস, ওদেরও কেউ না কেউ ভালোবাসে,
অথচ আমাকে কেউ ভালোবাসে না। আমার ভালোবাসাটা ও ধর্তব্যের মধ্যেই ধরে না কোনোদিন। তা ভালোভাবে জেনেও সেই মুহূর্তে ওর হাতটা মুঠি করে ধরে বললাম, তোমাকে অনেকে ভালোবাসে, আমিও তোমাকে ভালোবাসি। ওদের সঙ্গে তোমার নিজেকে তুলনা করবার দরকার কি? তুমি যেন কি হয়ে যাও মাঝে মাঝে। বলতেই ধুলো মাখা চড়াইয়ের মতো ও ফুলে দাঁড়ালো। বলল, দরকার নেই কেন? দরকার নেই কেন? আমাকে যে কেউ ভালোবাসে না তার প্রমাণ আমি পেয়েছি, কিন্তু আমাকে যে কেউ ভালোবাসে তার প্রমাণ তো পাইনি। গাড়িতে উঠে নয়না বলল, গঙ্গার ধারে চলুন, এখনো হাতে অনেক সময় আছে। তাছাড়া আপনার সঙ্গে ছিলাম জানলে মা রাগ করবেন না। গঙ্গার ধারে রাতে বিশেষ লোকজন নেই। দুটো একটা গাড়ি এখানে ওখানে পার্ক করানো আছে। জাহাজে আলো জ্বলছে। এখন জোয়ার, কুলকুল করে জল এসে পাড়ে লাগছে। গাড়িটা একটা নিলিবিলি জায়গা দেখে দাঁড় করাতেই নয়না সরে এসে আমার গায়ে ঝুঁকে পড়ে অস্বস্তি ভরা গলায় আমায় বলল, এই আপনার হাতটা আমার হাতে রাখুন। অবাক হলাম। একদিন আমি ওর হাতটি আমার হাতে ধরতে চেয়েছিলাম। সেদিনও ঠাট্টা করে বলেছিল, আজ বুঝি বাংলা ছবি দেখে এসেছেন, নইলে এত ঢং কিসের? সেদিনও বোঝেনি, জানিনি যে যাকে কেউ সত্যিকারের ভালোবাসে তার হাত ধরার মতো মহৎ অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না। কোনো কথা বললাম না। আমার বাঁ হাতটি ওর কোলে রাখলাম। ও ওর দুহাতের পাতায় আমার হাতটি নিয়ে বসে থাকলো। মাথাটি আমার কাঁধে হেলিয়ে রাখলো। পাশ দিয়ে হেডলাইট জেলে একটি গাড়ি গেল। ভাবলাম লজ্জা পেয়ে ও এবার সরে বসবে, কিন্তু পরক্ষণেই একটি অভাবনীয় ব্যাপার ঘটে গেল। নয়না আমার বুকে মাথা গুজে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। ফুলে ফুলে কিন্তু প্রায় নিরুচ্চারে কাঁদতে লাগলো। আমি কি করব জানি না। আমি সাধারণ, যে নয়নাকে আমি আমার অস্তিত্বের সর্বস্বতা দিয়ে ভিখিরির মতো, কাঙালের মতো এতদিন চেয়ে এসেছি, যাকে ভুলে থাকবার চেষ্টায় নিজেকে তিল তিল করে খইয়ে ফেলেছি, মনঃসংযোগ নষ্ট করেছি, শরীর নষ্ট করেছি, আত্মঘাতী আরতিতে অনুক্ষণ অনন্ত অস্বস্তি পেয়েছি, সেই নয়না আজ আমার বুকে থরথরিয়ে কেঁপে মরছে। ভবিষ্যতের স্বপ্ন ভরা কুঠুরির চাবিকাঠি এখন আমার হাতের মুঠোয়। এখন আমি কি করি? আমার সাদা জামায় ও লিপস্টিকের টিপ লেগে একাকার হয়ে গেছে। কপালের টিপটি থেবড়ে গেছে। রুক্ষ শ্যাম্পু করা চুলগুলো এলোমেলো। নাক দিয়ে গরম নিঃশ্বাস বইছে। চোখের পাতা ভেজা। নয়না কাঁপা কাঁপা গলায় বলল, রিজুদা, আমি একদম ফুরিয়ে গেছি, একদম ফুরিয়ে গেছি রিজুদা, আমি একদম ফুরিয়ে গেছি। ওর মতো শান্ত, সংযত, স্বল্পবাক, বুদ্ধিমতী মেয়ে যে এমন করতে পারে তা না দেখলে আমি বিশ্বাস করতাম না। গাড়িটা স্টার্ট করে খুব আস্তে আস্তে চালাতে লাগলাম। মাঝে মাঝে এক এক ঝলক ঝিরঝিরে হাওয়া দিচ্ছে, মনে পড়িয়ে দিচ্ছে দোলের আর দেরি নেই। মনে মনে অনেক দিন ভেবেছিলাম নয়নাকে নিয়ে মণিপুরে একবার দোল পূর্ণিমায় যাব, ওকে ঝুলন দেখাবো। লকটাক হ্রদের পাশে দুজনে, একেবারে দুজনে, সঙ্গে আর কাউকে না নিয়ে পিকনিক করব, থইবি খাম্বার নাচ দেখব। দোল আসছে। দেখতে দেখতে একটা বছর ঘুরে গেল। মনে হলো নয়না যেন সংবিত ফিরে পেয়েছে। সরে বসলো। সরে বসে জানলা দিয়ে বাইরে চেয়ে রইল চুপটি করে। সারদান এভিনিউতে গাড়িটা দাঁড় করালাম। আয়নাটা ঘুরিয়ে দিলাম ওর দিকে। গাড়ির ভেতরের আলোটা জ্বালিয়ে দিলাম। পকেট থেকে রুমাল বের করে ওকে বললাম, নাও তো লক্ষ্মী মেয়ে, মুখটা আর কপালটা ভালো করে মুছে নাও তো। বাড়িতে কি বলবে? হ্যাঁ, ছি ছি ছি, সঙ্গে চিরুনি আনতে ভুলে গেছো বুঝি? নয়না বাচ্চা মেয়ের মতো মাথা নাড়ল। আমি আমার পার্স থেকে বের করে ছোট চিরুনিটা ওকে দিলাম। চুপ করে ও রুমাল দিয়ে চোখ মুছল, মুখ মুছল, চিরুনি দিয়ে কপালে পড়া আর এলোমেলো অলক্ষগুলো ঠিক করে নিল। হঠাৎ ওর চিবুকে হাত ছুঁয়ে ওর মুখটা আমার দিকে ঘুরিয়ে বললাম, দেখি খুকি, হাসো তো একটু। কান্না ভেজা চোখে আমার পাগলামিতে ও ফিক করে হেসে বলল, অসভ্য কোথাকার। বললাম, আমি অসভ্য? বলতেই ও আবার কাঁদতে লাগলো। আমি বললাম, আবার কাঁদলে কিন্তু এখানেই থাকতে হবে সারা রাত। ছি ছি ছি,
বোকা মেয়ে, এই তুমি নাকি আমার এত গর্ভের নয়না সোনা? একটা বাজে ছেলের কাছে তুমি হেরে যাবে? নীতিশ তোমার পায়ের নখের যোগ্যী নয়, বুঝেছ? তোমাকে ব্যথা দিয়েছে বলে বলছি না, সত্যি সত্যিই বলছি। তোমার যোগ্য ছেলে যে নেই তা তো নয়, অনেক আছে। একদিন না একদিন এত বড় কলকাতা শহরে তাদের কারো না কারোর সঙ্গে তোমার তো দেখা হয়ে যাবেই। ইয়াং, হ্যান্ডসাম, বুদ্ধিমান, মদ খায় না একটুও, ঠিক যেমনটি তুমি চাও। শুধু নিজের উপর বিশ্বাস হারিও না, নয় না? ওর কান্না ঝরা চোখের মণিতে ও যেন নতুন কোনো ঋজুদাকে আবিষ্কার করল, যাকে ও কোনো দিন জানেনি। আমিও কি চাই এই আমিকে চিনতাম? নয়নাকে বাড়িতে পৌঁছে দিলাম। নয়না গাড়ি থেকে নামবার সময় আমার বাঁ হাতটি ওর হাতে নিল। তারপর কান্না কান্না গলায় বলল, আপনি আপনি যদি না আসেন কিংবা ফোন না করেন তাহলে কিন্তু ভীষণ খারাপ হবে, বলে দিচ্ছি। বললাম, হাসবো, পাগলি মেয়ে, নিশ্চয়ই আসবো, 100 বার ফোন করব। ক্লাবে সপ্তাহে 3 দিন বুকিং করেছি। রাতে মার্কারের সঙ্গে প্র্যাকটিস করি, অফিস করি, গরমে পুলোভার পরে টেনিস খেলি, তারপর বাড়ি এসে চান করে ঘুমোই। বন্ধু বান্ধবেরা আমায় প্রায় অনেক দিন হলো ত্যাগ করেছে, এক জঙ্গলের বন্ধুরা ছাড়া। শহরের বন্ধুদের তো কোনো সময় দিতে পারি না, তাই ওরা অনেক দিন আমার জন্য অপেক্ষা করে করে অবশেষে আমায় পুরোপুরি ত্যাগ করেছে। ওদের দোষ দিই না। আজকে বেয়ান্তকারের সঙ্গে বাজি ছিল, ও যদি আমায় হারাতে পারে তো ওকে একদিন লাঞ্চ খাওয়াতে হবে। জিততে পারলাম না, হেরে গেলাম। কবে কোন প্রতিযোগিতাতেই বা জিতেছি? ওর সার্ভিসটা খুব জোরালো, আর ব্যাকহ্যান্ডে এসকোর্ট যা মার মারে তা বলার নয়। দারুণ দারুণ মার আছে ওর হাতে। ভাবলাম ক্লাবেই চান করে কিছু খেয়ে রাত 9টার শোয়ে কোনো সিনেমা দেখে বাড়ি ফিরব। অন্ধকারে হার্ড কোটগুলো পেরোচ্ছি, এমন সময় মনে হলো ওপাশ থেকে সুজয় আসছে। ওকে দেখে বিয়ানকার বলল, হ্যালো চ্যাড্রিক, haven't seen you since ages. সুজয় কাঁধ ছাকিয়ে বলল, Yeah man, I was too busy. I am flying the day after tomorrow. আমি জানতাম ও যাচ্ছে, কিন্তু এত তাড়াতাড়ি যে যাচ্ছে তা জানতাম না। অনেকদিন ওদের বাড়ি যাই না, নয়নার সঙ্গেও দেখা হয় না বা কথা হয় না, অতএব জানার সুযোগও হয়নি। অবাক হলাম, একটু লজ্জিতও হলাম। সুজয় বলল, রিজু, তোর সঙ্গে আমার কথা আছে। বিয়ান্তকার সি ইউ এগিন বলে চলে গেল। আমি বললাম, কি কথা রে? ও বলল, সময় লাগবে, চল লনে গিয়ে বসি। ক্লাবের লনে বেতের চেয়ার পাতাই ছিল, আমরা গিয়ে বসলাম। বললাম, কিছু খাবি? ও বলল, না থ্যাঙ্কস। ও যেন ইচ্ছে করেই ফরমাল হয়ে যাচ্ছে, এরকম ও ছিল না। মনে হলো সুজয় এমন কিছু একটা বলবে আমাকে যার জন্য আমি মনে মনে প্রস্তুত নই। ওর মুখটা দেখে ও যে আমার কলেজের বন্ধু সুজয় তা মনেই হচ্ছিল না। মনে হচ্ছিল ওকে আমি চিনি না, অন্তত ও আমার বন্ধু নয়। সিগারেটটা ছুঁড়ে ফেলে ও বলল, সোজাসুজি বলি কথাটা, বুঝলি? দেখ রিজু, অন্য কোনো ছেলে হলে আমি হয়তো কিছু ভাবতাম না, কিন্তু তোর এমন কীর্তি, হ্যাঁ, ভাবতে পারি না আমি। চমকে উঠলাম আমি। বললাম, কি কীর্তি? কি তা তুই জানিস না? নয় নাকি তুই ভালোবেসে চিঠি লিখিস? তোর লজ্জা করে না? আমি চুপ করে থাকলাম। ওকে বলতে পারতাম যে ভালোবাসি, ব্যাস ওই পর্যন্ত। তার জন্য আমার নিজের ছাড়া অন্য কোনো ক্ষতি কারও আমি করিনি, নয়নারও না, কিন্তু ভালোবাসি, এটা অস্বীকার করতে পারি না। ভেবে দেখলাম এসব কথা সুজয় বুঝবে না। গত 3-4 বছর হলো ওর বন্ধু বান্ধবদের দল সব অন্যরকম হয়ে গেছে। ও আমার কথা বুঝতে পারবে না, বোঝাতে চাইলেও বুঝবে না। একেবারে বদলে গেছে সুজয়, ও কিছুতেই আমার কথা শুনবে না, তাই চুপ করে রইলাম। ও রেগে গেল, বলল, কি হ্যাঁ, চুপ করে আছিস যে? বললাম, কি জানতে চাস বল? জানবার কিছু তো বাকি নেই। তোর জন্য নীতিশ নয়নাকে রিফিউজ করেছে, তুই আমাদের পরিবারের শনি।
আমার পরিচয়ে আমাদের বাড়ি গিয়ে কি তুই আমাদের এই উপকার করলি? হ্যাঁ, নীতিশকে তুই কি বলেছিস নয়নার নামে বল। বললাম, কিছুই বলিনি। ও ধমকে বলল, মিথ্যা কথা। অনেকদিন আমি অত রেগে যাইনি। আমার সারা গা থরথর করে কাঁপতে লাগলো। বললাম, তুই তুই আমার কাছে মার খাবি সুজয়, ভদ্রভাবে ও বুঝে সুঝে কথা বল, বুঝলি? ও বেশ চেঁচিয়ে বলল, তাহলে তুই কি বলতে চাস? নয়না খারাপ? হ্যাঁ, আমার বোনই খারাপ? বললাম, তোর বোন খারাপ নয়, তোর চেয়ে অন্তত অনেক ভালো। সুজয় বলল, দেখ রিজু, তোর কাছে আমি কোনো তত্ত্ব কথা শুনতে আসিনি। তোর সঙ্গে কথা বলো বৃথা। তুই একটা ইডিয়েট, ফার্স্ট ক্লাস ইডিয়েট। একটা কথা শোনো, আমি কলকাতা ছেড়ে যাবার আগে তোমাকে কথা দিয়ে যেতে হবে আমায়। কিসের কথা? তুমি আমাদের বাড়ি যাবে না, আমাদের বাড়ি ফোন করবে না এবং আমার বোনকে চিঠি লিখবে না। যদি তুমি কথা না দাও তাহলে কিন্তু খুব খারাপ হবে। খারাপ হবে মানে? মানে অনেক কিছু হতে পারে। কি ভাবে সুজয় আমাকে? কি ভাবে ও? আমার কোনো রাগ নেই। দুঃখে, অপমানে, নয়নার উপর অভিমানে আমার কান্না পাচ্ছিল। তুই জানিস, তোর চিঠি নয়না সকলকে পড়ায়, টেবিলের উপর রেখে দেয়, খোলা ড্রয়ারে রাখে, যে আসে সেই পড়ে। তোকেও আমি ভালোবাসি রিজু, অন্তত ভালোবাসতাম। এতে তোর জন্য আমার কষ্ট হয়। তোর কি মান সম্মান বলে কিছুই নেই? হ্যাঁ, ও আমার বোন হোক আর যেই হোক, ও কি এমন মেয়ে যে তুই ওর পায়ে চুমু খেতে চাইবি, পা ধরতে চাইবি? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তোর কি মান সম্মান বোধ সব লোপ পেয়ে গেছে? তোর জন্য আমার মাথা কাটা যায়। এটুকু বুঝিস না যে নয়না তোকে ভালোবাসে না, কোনো দিন ভালোবাসেনি, আর বাসবেও না কোনো দিন, বুঝলি? চুপ করে রইলাম। সুজয় বলল, কি? হ্যাঁ, কথা বলছিস না যে? বললাম, জানি তা। চেঁচামেচিতে বেয়ারা দৌড়ে এলো। সুজয় মুখ রক্ষা করার জন্য স্মার্টলি বলল, দোগো কোকা কোলা লাও। আমি আর কোনো কথা বললাম না। নয়নার নিজের হাতে অনেক অপমান সয়েছি। আজ সুজয়ের কাছেও অপমানিত হয়ে আমার অপমানের ঝুলি যেন পূর্ণ হলো। সুজয় আমার কাছে যে কথা চেয়েছিল তা তাকে দিলাম। সুজয় আমাকে আরো অনেক কথা বলল যে নীতিশ খুব ভালো ছেলে। নিছক আমার ভালোবাসাটা স্মেল করেই ও অন্যত্র বিয়ে করতে বাধ্য হলো। আরো 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 অনেক কথা বলল, তা আমার কানে গেল না। আমি তখন বসে বসে অনেক কিছু ভাবছিলাম, অনেক পুরনো কথা ভাবছিলাম। ও নয়নার কথাটা একবারও ভাবছে না। নয়না কি সুজয়ের রিস্টওয়াচ যে ও যাকে খুশি তার হাতে তাকে পরিয়ে দেবে? নয়নার কি নিজের মন বলে কোনো জিনিস নেই? নীতিশ যদি নয়নাকে রিফিউজ করে থাকে তাতে নয়নার হার হয়নি কোনো। তাছাড়া আমার এতে কি করার ছিল? উত্তীয় যেমন করে শ্যামাকে ভালোবাসত, আমি তো নয়নাকে তেমনি করেই ভালোবেসেছি। নিজের মৃত্যু ছাড়া আমার তো অন্য কিছু পাওয়ার ছিল না। নীতিশ ওকে বিয়ে করলেও ছিল না, এখনো নেই, কোনোদিন থাকবেও না। আমার সঙ্গে সুজয় এমন করে নোংরা ভাষায় কথা বলছে কেন? তাছাড়া নয়না আমার সঙ্গে এই কি করলো? আমার চিঠিগুলো কি এতই মূল্যহীন? ওর চোখে আমার সব কিছুই কি এতখানি সস্তা হয়ে গেছে? আমার এক্ষুনি গিয়ে ওকে জিজ্ঞেস করতে ইচ্ছা করলো, কি এমন অন্যায় আমি করেছি ওর কাছে, নীতিশের কাছে, মাসিমার কাছে, যে সুজয় আমাকে ওদের পরিবারের শনি বলে ভাবতে পারে। ওদের সকলের জন্যে, নয়নার জন্য এই কবছর যত কল্যাণ কামনা, যত মঙ্গল কামনা করেছি, তার এক ভাগও নিজের জন্য করলে আমি আজ এমন ভাবে সুজয়ের মতো ছেলের হাতে অপমানিত হতাম না। বুঝতে পারিনি, নয়নাকে আমি চিনতে পারিনি, হয়তো কোনোদিন চিনতে পারবও না। আমি ওকে কুটিল, নীচ, নোংরা, নিষ্ঠুর, হৃদয়হীন বলে কোনো দিন চিনতে চাই না। তার চেয়ে ও আমার চোখে অপরিচিতই থাকুক। আমার চোখের অপরিচয়ের সায়ন্ধকারে ও যে মহিমাময়ী মূর্তিতে বিরাজ করছে সেই মূর্তিতেই বিরাজ করুক। আমার সব দুঃখ আমি সইতে পারবো, কিন্তু মনে মনে যে নয়নাকে আমি চিনি সেই নয়নাকে কোনো দিন অন্য নয়না বলে ভাবতে পারবো না। নিশ্চয়ই কিছু ঘটেছিল, কিছু হয়েছিল, যে কারণে ও আমার চিঠিগুলির এত অসম্মান করেছে। কোনোদিন জানতেও পারবো না কি ঘটেছিল। কানের কাছে সুজয়ের গলাটা কেবল ঝমঝম করছিল, রিজু
তুই একটা ইডিয়েট, তুই একটা ফার্স্ট ক্লাস ইডিয়েট। সুজয় অনেক কথা বলছিল, হাত নাড়ছিল, কিন্তু আমার কানে কিছুই যাচ্ছিল না। একসময় সুজয় উঠল, ক্লাবের ভাউচার সই করলো, আমার কাঁধে হাত রাখল, বলল, চলি রে। বললাম, আয়। ক্লাব থেকে সোজা বাড়ি এলাম। এসে খেলার জামা কাপড় না ছেড়েই ড্রয়ার ঘেটে ঘেটে নয়নার সেই চিঠিটা বার করলাম। সেই দিনে সে চিঠির বিশেষ ভূমিকা ছিল। অনেকদিন আগের লেখা চিঠি, একটি ইংল্যান্ড লেটার। 8/9/64। রিজুদা, এবারে আর রোমান্টিসিজম চলে না। বাড়িতে ফিরে এসেই ব্যাগ খুলে দেখলাম যে আর একটি চিঠি রয়েছে। প্রথমে বলতে ইচ্ছা করলো, আহা কি পাইলাম ইত্যাদি, কিন্তু যখন দেখলাম যে সেই পুরনো চিঠিটা নেই, আপনি চুরি করেছেন, তখন খুব মন খারাপ হয়ে গেল। আপনার ওই চিঠিটা আমার এত ভালো লাগতো যে আমি সঙ্গে নিয়ে বেড়াতাম। লাইব্রেরিতে বসে সময় পেলে পড়তাম, বারবার পড়তাম। আমার আশা যে আপনি চিঠিটা আমাকে ফেরত দিয়ে দেবেন। আজকের চিঠিতে আপনি লিখেছেন যে আপনি আমাকে আর চিঠি দেবেন না, আর কেন দেবেন না তাও লিখেছেন, কিন্তু আপনি ওই সামান্য ব্যাপারের জন্য যদি আমাকে চিঠি দেওয়া বন্ধ করেন, তবে সেটা আমারই দুর্ভাগ্য বলে মেনে নিতে হবে। কিন্তু আজকে আমি প্রতিজ্ঞা করছি যে আপনার চিঠি আমি আর কাউকে দেখাবো না। এরপরেও আমি আপনাকে চিঠি দেবার জন্য অনুরোধ আর জানাবো না। শুধু এইটুকুই বলি যে আপনার চিঠি পেতে আমার খুব ভালো লাগে, যার জন্যই হয়তো ইডিয়েটের মতো সকলকে তা দেখিয়ে বেড়াই। সবশেষে বলি, আপনার ধারণা হয়েছে যে ভবিষ্যতে কোনোদিন আমিই নাকি আপনাকে ইডিয়েট বলে প্রতিপন্ন করব, আর কথা আপনাকে নাকি আমার দাদাই বলেছে। দাদাই বলুক আর যেই বলুক, আপনি যদি কথা মেনে নেন, তবে বলবো যে আপনি এখনো আমাকে ঠিক চিনতে পারেননি। শেষ করি, নয়না। আজ দোল পূর্ণিমা। সারা সকাল বাইরে যায়নি, দুপুরেও না। বিকেল থেকে বাগানের বেতের চেয়ারে বসে আছি। একটি সর্বপ্রকাশী হলুদ চাঁদ আকাশ বেয়ে উঠেছে। রঙ্গনের ডালে একজোড়া বুলবুলি পাখি ডেকে ডেকে ঘুমিয়ে পড়েছে। আকাশে বাতাসে এক আদিগন্ত ভালো লাগা, অথচ আমার কোনো ভাগ নেই এতে। সকালে বাড়িতে অনেকে আবির খেলতে এসেছিলেন। চতুর্দিকে, দেওয়ালে, মেঝেতে, বাগানে আবিরের দাগ। লনেও আবির পড়ে আছে। তার উপরে খালি পায়ে মিনুর 5 বছরের মেয়ে মিঠুয়া ঘুরে ঘুরে কাঁপা কাঁপা গলায় গাইছে, ও আমার চাঁদের আলো, আজ ফাগুনের সন্ধ্যাকালে ধরা দিয়েছ, পাতায় পাতায় ডালে ডালে ও আমার। চুপ করে বসে বসে ওকে দেখছি। আমার অনেক কিছু ইচ্ছে ছিল, এই জন্মে তার কিছুই পূরণ হলো না। মিঠুয়াকে আমি নয়নার মতো অনন্যা করে বড় করে তুলব। নয়নার মতো সেও কম কথা বলবে, চোখ দিয়ে হাসবে, অমনি সংযতা হবে, নয়নার মতন করে ব্যথা পেতে জানবে এবং ব্যথা দিতে জানবে না। মিনুর কাছ থেকে মিঠুয়াকে আমি চেয়ে নেব। তারপর একটি একটি করে আমার অপূর্ণ ইচ্ছেগুলিকে ওর মধ্যে আমি পুঁটি লেখা ফুলের পাপড়ির মতো ফুটিয়ে তুলব। তারপর মিঠুয়া যখন বড় হবে, তখন একদিন পৌঢ়া নয়নার কাছে ওকে নিয়ে গিয়ে বলবো, এই দেখো তোমার পুরনো তুমিকে আমি ফিরিয়ে নিয়ে এসেছি। তখন নয়না হয়তো লজ্জিত হবে, বিব্রত হবে, ওর হ্যান্ডসাম এক্সিকিউটিভ স্বামীর সামনে অপ্রতিভ হবে, বলবে, কি ছেলে মানুষে করছেন রিজুদা। দিনের আলোর গভীরে রাতের কোনো তারাই থাকে না। ওসব মিথ্যে কথা, বানানো কথা। আমার নয়না আমাকে একেবারে ভুলে যাবে। যা হবার তা হয়ে গেছে এ জন্মের মতন। কতক্ষণ বসেছিলাম জানি না, যতীন এসে বলল, দাদাবাবু তোমার ফোন। চেয়ার ছেড়ে উঠে ঘরে গেলাম। ইয়েস, রিজু কথা বলছি। রিজুদা, আমি নয়না। কোনো দিন নয়না আমাকে নিজে ফোন করেনি, মানে নিজে থেকে। ডায়টা বরাবর আমারই ছিল, তাই আশ্চর্য হলাম। বললাম, কি ব্যাপার? কি ব্যাপার? এতদিন তো দেখাই নেই, আজও এলেন না। ভেবেছিলাম সকালে আসবেন, বেলা 1টা অবধি আপনার জন্য চান না করে বসেছিলাম।
সত্যি কিছু মনে করো না, কোথাও যাইনি। তারপর একটু থেমে বললাম, তোমরা বুঝি আজ খুব মজা করলে? কিসের মজা? কেন, তোমার বন্ধু বান্ধবীরা আসেনি এবার? এসেছিল, ওরা সবাই এসেছিল, খুব হই হই হয়েছিল, কিন্তু মজা হয়নি। কেন জানি না। জানালা দিয়ে চাঁদের আলো এসে পড়েছে ঘরময়। সমস্ত কলকাতা শহরটা দোল পূর্ণিমার হাসনুহানা রাতে একটি হাসিনী হলুদ বেলুনের মতো হাওয়ায় উঠছে। আমার ঘর এমনিতে আজ অন্ধকার, বাল্বটা কেটে গেছে। আকাশের হলুদ ঝাড় লণ্ঠন নিভে গেলে হয়তো অন্ধকারই থাকবে, হয়তো আলো জ্বলবে না আর। নয়না বলল, কি হলো, কথা বলুন। কি কথা বলবো, সব কথাই তো আমার বলে ফেলেছি, তাই চুপ করে রইলাম। কি হলো? বললাম, পড়াশুনো করছো তো, ফার্স্ট ক্লাস পেতে হবে কিন্তু, মনে থাকে যেন। পেয়ে কি হবে? কি হবে তা জানি না, অন্তত নিজে সার্থক হবে। কেবলমাত্র নিজের জন্যই যারা সার্থক হতে চায় তারা কিন্তু স্বার্থপর। তুমিও? জানি না, হয়তো আমিও, ভালো করে ভেবে দেখিনি কখনো। তুমি ফার্স্ট ক্লাস পেলে আমার কিন্তু খুব গর্ব হবে। জানি আমি, যদি পাই তো সেটা হয়তো পাওয়ার একটা কারণ হবে। কিছুক্ষণ চুপচাপ। জাস্টিস মুখার্জির বাড়ির গাড়োয়ালি দারোয়ান বাঁশি বাজাচ্ছে। বাঁশির বেদনার সুর কেঁপে কেঁপে হাওয়ায় ঘুরপাক খেয়ে বেড়াচ্ছে, যেন নীল আকাশে সাঁতার কেটে উপরে পৌঁছে চাঁদের হলুদ লণ্ঠনকে ব্যথায় নীল করে দেবে। কত দিন পরে নয়নার সঙ্গে কথা বলছি, কি যে ভালো লাগছে। আপনি কেমন যেন হয়ে গেছেন রিজুদা। কেন? আগের মতো করে কথা বলছেন না আমার সঙ্গে। আসলে আমি ভুলে গেছি আগে তোমার সঙ্গে কি করে কথা বলতাম। তুমি কি শাড়ি পরে আছো আজ? বলবো না। কেন? খুশি। বোকামি করো না নয়না, আমি কি কোনোদিন বড় হব না? না, আপনাকে আমি কোনো দিন বড় হতে দেব না। আমি চুপ করে রইলাম। কই, তবু কথা বলছেন না যে? আমাদের এখানে দারুণ চাঁদ, আমার ঘরে আজ আলো জ্বলেনি, চাঁদের আলোয় আমার ঘর হলুদ হয়ে আছে। তাহলে আপনার হলুদ বসন্ত পাখিকে সে ঘরে ডাকছেন না কেন? এই নামের জন্য কিন্তু আমার ভারী গর্ব রিজুদা। অন্য কাউকে আপনি এ নামে ডাকতে পারবেন না, এ আমার একান্ত নাম। কোনো জবাব দিলাম না। কি কিছু বলবেন না ফোন ছেড়ে দেব? এই তো ভালো, তোমার কথা শুনতে ভালো লাগছে, তুমি বলো। হঠাৎ কি মনে পড়ে যাওয়াতে ও বলল, ও হ্যাঁ, মনে পড়ে গেল পাখির কথায়। আচ্ছা বলুন তো, এই লাইন দুটি কার লেখা? বলেই সুর করে টেনে টেনে আবৃত্তি করল। সুখ নেই কো মনে, নাক ছাবিটি হারিয়ে গেছে হলুদ বনে বনে। কিছুক্ষণ অপেক্ষা করে বলল, কি জানেন না তো? বললাম, পংক্তি দুটি দারুণ, তবে কার লেখা জানি না। অনেকক্ষণ ও চুপ করে রইল, তারপর বলল, আপনি কিছুই জানেন না, আপনি নিজেকে জানেন? বললাম, নাই বা জানলাম, তুমি তো জানো। ও বলল, জানি, মুখে বলি না বলে আপনি কি ভাবেন জানি না? আমি সব জানি। এমন অনেক কথা আছে যা না বলেই অনেক স্পষ্ট করে বলা যায়। আপনি হয়তো বিশ্বাস করেন না, কিন্তু আমি করি। আসলে আজকাল আপনি আমাকে আর দেখতে পারেন না, একটুও ভালোবাসেন না, কিচ্ছু না, খারাপ। আমার জবাবের আগেই শুনতে পেলাম ও রিসিভারে মুখ রেখেই উঁচু গলায় বলল, যাচ্ছি মা। রিসিভার রাখতে রাখতে তাড়াতাড়ি বলল, রিজুদা, কারা যেন এসেছেন, মা একা আছেন,
আমায় ডাকছেন, আজকে রাখি। হ্যাঁ। তারপরেই বলল, বলুন কবে আসবেন, এবার থেকে রোজ আসতে হবে। বললাম, আসবো, দেখো ঠিক আসবো। সত্যি? সত্যি। নয়না একদিন বুঝতে পারবে যে আমি আমার ভিক্ষা পাত্র নিয়ে আর কোনো দিন ওর কাছে গিয়ে নির্লজ্জের মতো কাঙালপানা করব না। এতদিন তো ভিখিরির মতোই ভালোবেসেছি, কিন্তু সেদিন আমায় যে রাজমুকুট ও নিজে হাতে পরিয়ে দিয়েছিল, সে মুকুট খুলে ফেলার মতো এত বড় হীন আমি কি করে হব? রাজার অভিনয় করে আমি অনন্যা নয়নার সমকক্ষ হব। ও একদিন সবই জানবে, সবই জানতে পাবে, কিন্তু ও কোনো দিন জানতে পারবে না যে আমার এই বুক ভরা আরতি থাকবেই। ওর সঙ্গে দেখা হলেই ভিতরের ভিখিরিটা রাজার মুখোশ ছিঁড়ে ফেলে হাঁটু গেড়ে বসে ভিক্ষা চাইবেই। এই ভালো, দেখা না হওয়াই ভালো, কথা না হওয়াই ভালো। তার চেয়ে আমার দুরন্ত লোভগুলি আমার বুকের ভিতরেই ঘুমিয়ে থাকুক, অথবা বুকের ভিতরেই ঘুম ভেঙে উঠে আমার সমস্ত অস্তিত্বকে ক্যান্সারের মতো কুড়ে কুড়ে খেয়ে ফেলুক। তবু নয়না আমার সুখে থাকুক, খুশি থাকুক। আমার অশেষ আরতি তার সুখকে কোনো দিন যেন বিঘ্নিত না করে। শেষ হলো হলুদ বসন্ত অন্তিম পর্ব। লিখেছেন শ্রদ্ধেয় সাহিত্যিক বুদ্ধদেব গুহ। গল্প পাঠ করলাম আমি রাকা। আপনারা শুনছেন ইউটিউব চ্যানেল কথা ও কাহিনী বাই রাকা। আজকের এই অন্তিম পর্বটি কেমন লাগলো আপনাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। কিন্তু গল্প পাঠ যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। কিন্তু নিজে তো গল্প শুনছেনই, বন্ধুদেরকেও শোনান। গল্প পাঠ যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলের লিংক আপনি শেয়ার করুন বন্ধুদের সঙ্গে, কাছের মানুষদের সঙ্গে। আজ তাহলে এই পর্যন্তই। পরবর্তী গল্প নিয়ে ফিরে আসবো খুব শীঘ্র। ততদিন সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। নমস্কার।